ওয়েলকাম স্টুডেন্টস। আচ্ছা, আগের দিন আমরা এনার্জির যে এক্সপ্রেশন সেটা রিডিউস করেছিলাম বা বের করেছিলাম। তো সেখানে এনার্জির যে ভ্যালুগুলো আমরা পেয়েছিলাম সেটা যদি আমরা জুল পার অ্যাটমে লিখি তাহলে পাবো -2.18 ইন্টু 10⁻⁻18 বাই n স্কোয়ার। এটা হলো জুল পার অ্যাটমে, অর্থাৎ পার অ্যাটমে কত এনার্জি না -2.18 ইন্টু 10⁻⁻18 বাই n স্কোয়ার, এত জুল। ওকে, এখন যদি এটা আমরা ইলেকট্রন ভোল্টে বের করি, সেই এনার্জিটাই যদি আমরা বিভিন্ন কক্ষপথে যে এনার্জি আগের দিন বের করেছিলাম সেটা যদি ইলেকট্রন ভোল্টে বের করি তাহলে পাবো -13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। মানে প্রত্যেক পরমাণুর ক্ষেত্রে সেই এনার্জিটা হলো -13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এখন দেখো এখানে আরেকটা ভ্যালু রয়েছে 1312 বাই n স্কোয়ার কিলো জুল পার মোল। এটা তোমরা ঘরে নিজেরা চেষ্টা করে দেখতে পারো যে এখানে যেটা জুল পার অ্যাটমে যে ভ্যালুটা রয়েছে এখানে কিলো জুল পার মোলে সেই ভ্যালুটা আসছে কিনা। অর্থাৎ আমরা এখানে পার অ্যাটমের ভ্যালু পাচ্ছি, আর আমরা জানি 1 মোল সমান হলো অ্যাভোগাড্রোস নাম্বার অফ পরমাণুর বা অ্যাটমের ক্ষেত্রে। তাহলে 6.023 ইন্টু 10⁻23 অ্যাটমের ক্ষেত্রে এই ভ্যালুটা আমরা পাচ্ছি কিনা সেটা তোমরা ক্যালকুলেট করতে পারো। অর্থাৎ এইখানে যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটাকে 6.023 ইন্টু 10⁻23 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এই ভ্যালুটা আসছে কিনা। ইভেন তোমরা দেখতে পারো এটাও করে যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6022 ইন্টু 10⁻⁻19 জুল, যেটা একটা ইলেকট্রনের চার্জ, আমরা জানি সেটা। তো এখানে আমরা জুল থেকে ইলেকট্রন ভোল্টে বা ইলেকট্রন ভোল্ট থেকে জুলেও কনভার্ট করতে পারি, সেটাও তোমরা ঘরে বসে দেখতে পারো করে। তাহলে আমরা এনার্জি বিভিন্ন ফর্মে বিভিন্ন ইউনিটের ক্ষেত্রে তাদের যে ভ্যালুগুলো সেগুলো দেখতে পেলাম। আচ্ছা, আজকে তাদের যে ইন্টারপ্রিটেশন মানে রিয়েল ইন্টারপ্রিটেশন, অ্যাকচুয়ালি এই এনার্জি ভ্যালুগুলো কী ইঙ্গিত করছে সেটা আমরা আজকে বুঝে নেব। এখানে দেখো আমাদের একটা লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি, একটা গ্রাফ দেখতে পাচ্ছি যেখানে রয়েছে একদিকে শক্তি মাত্রা। এখন এখানে যে শক্তির স্তরগুলো বা লেভেলগুলো, এনার্জি লেভেলগুলো দেখানো হয়েছে যেগুলোকে E1, E2, E3, E4, E5, EX দিয়ে মার্ক করা হয়েছে, সেগুলো হলো এক একটা কক্ষপথ যেগুলো আমরা K, L, M, N ও মুখ্য শক্তি স্তর বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হিসাবে জানি। ওকে, যার ভ্যালু হলো n = 1, n = 2, n = 3। তাহলে E5 এর ক্ষেত্রে n = 5। ওকে, এখন দেখো তার পাশাপাশি ইলেকট্রন ভোল্টে তাদের এনার্জিগুলো দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি EX = 0। এটাকে ইনফিনিটিভও বলা যায়, ইনফিনিটিও বলা যায়। কি জন্য না, এখানে দেখো যে n স্কোয়ার রয়েছে, এখন যদি আমরা n এর ভ্যালুটা ইনফিনিটি বসিয়ে দিই, n এর ভ্যালুটা ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে কি যে কোনো নাম্বারকে যদি আমরা ইনফিনিটি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো? 0 বা 0। যে কোনো নাম্বারকে যদি আমরা ইনফিনিটি দিয়ে ডিভাইড করি তাহলে পাবো 0 বা 0। তাহলে যখন যে এনার্জি লেভেলটা বা শক্তির স্তরটা ইনফাইনাইট লেভেলে আছে বা অসীম দূরত্বে অবস্থিত, সেক্ষেত্রে এনার্জির ভ্যালুটা হবে 0। সেক্ষেত্রে এনার্জির ভ্যালুটা হবে বা সেই শক্তি স্তরে বা সেই কক্ষপথে এনার্জি বা শক্তি হবে 0। এখন মনে রাখা দরকার, যেহেতু একটা অ্যাটমের সাইজ বা পরমাণু সাইজ অ্যাংস্ট্রম লেভেলে, অর্থাৎ খুবই ক্ষুদ্র লেভেলে 10⁻⁻10 মিটার রেঞ্জে, তাহলে তার যে ইনফিনিটি ডিস্টেন্স সেটাও অ্যাকচুয়ালি খুব মানে খুবই কম। সেটাও মানে ইনফিনিটি লেভেলটাও হয়তো মেবি 100 অ্যাংস্ট্রম বা 1000 অ্যাংস্ট্রমের মধ্যে লিমিটেড, হয়তো সেটাও নয়, তার থেকেও কম। তাহলে কি এই যে ইনফিনিটি লেভেলটা, এটা অ্যাকচুয়ালি অ্যাটম থেকে কিছু দূর যাওয়ার পরই সেই পরমাণুর বা সেই নিউক্লিয়াসের বাইরে, যখন নিউক্লিয়াসের আকর্ষণের বাইরে বা অ্যাট্রাকশনের বাইরে একটি ইলেকট্রন চলে যায়, তখনই সেটাকে তার ইনফিনিটি লেভেল ধরা হয় এবং সেক্ষেত্রে তার এনার্জি হয়ে যায় 0।
অর্থাৎ কি আরেকবার আমরা ডিটেলসে বুঝে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে লোয়েস্ট এনার্জি হলো -13.6 ইলেকট্রন ভোল্ট, যেটা প্রথম শক্তিস্তর বা প্রথম কক্ষপথের এনার্জি বা শক্তি। এখন দেখো, যখন ইলেকট্রনটা এই শক্তি স্তরে থাকে তখন তার এনার্জি সবচেয়ে কম, অর্থাৎ সে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে আছে এবং নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনটার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল সব থেকে বেশি, অর্থাৎ ইলেকট্রনটি খুব দৃঢ়ভাবে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমরা আগের দিন বলেছিলাম আকর্ষণের ক্ষেত্রে বা অ্যাট্রাকশন ফোর্সের ক্ষেত্রে বা সবসময় আমরা মাইনাস সাইন পাই, এনার্জির ক্ষেত্রে সবসময় আমরা নেগেটিভ সাইন পাই, কারণ আকর্ষণ বল এনার্জিটিকে লোয়ার করে। যদি এই ইলেকট্রনটিকে এই কক্ষপথ থেকে আমরা বের করে নিয়ে যেতে চাই বা নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেই আকর্ষণ ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে 13.6 প্লাস 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিতে হবে, তাহলে এই ইলেকট্রনটি একটি মুক্ত ইলেকট্রনে পরিণত হবে। এখানে নোট করো মুক্ত ইলেকট্রন। দেখো, আমি একে এনার্জি দিলাম, এই দুটি এনার্জি গ্যাপের মধ্যে যে পার্থক্য সেই এনার্জি দিলাম, তো ইলেকট্রনটা এই স্তরে যাবে। যদি তার থেকেও বেশি এই দুটি এনার্জি গ্যাপের মধ্যে যে পার্থক্য সেই এনার্জিটা দিই, তাহলে ইলেকট্রনটা এখানে যাবে। এই দুটির মধ্যে যদি দিই, ইলেকট্রনটা এখানে পৌঁছাবে। এই দুটির মধ্যে যদি পাই, ইলেকট্রনটা এখানে পৌঁছাবে। এবারে এখানে সমস্ত শক্তি স্তরগুলো নোট করে দেখো। এই শক্তি স্তরগুলো যত উপরে যাচ্ছে তারা খুবই কাছাকাছি হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে যে গ্যাপ সেটা অনেক কমতে থাকছে। দেখো, -13.6 থেকে -3.0 এবং ওপরের দিকে -0.85 থেকে মাত্র -0.54, অর্থাৎ যত ওপরে যাচ্ছে তাদের মধ্যে যে এনার্জি গ্যাপ সেটা কমতে থাকছে এবং আরও ওপরে গেলে এনার্জি গ্যাপগুলি একদম কন্টিনিউয়াস, অর্থাৎ নিরবিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানে যখন ইলেকট্রনগুলি পৌঁছায় তখন ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রনে পরিণত হয় এবং সেক্ষেত্রে এনার্জি অলমোস্ট জিরো, যেটা এখানে ইএক্স বা ইনফিনিটি দিয়ে দেখানো হচ্ছে, অর্থাৎ তখন ইলেকট্রনটি নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষেত্রের বাইরে পৌঁছে যায়। তাহলে এটিকে আমরা মুক্ত ইলেকট্রন হিসাবে জানি, যেটা দেখেছি মেটালের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সব থেকে বেশি, কারণ সেখানে ইলেকট্রনগুলি খুব সহজেই এই ইনফিনিটি বা এই এক্স ইজিক্যাল টু জিরো যে লেভেলটা সেখানে পৌঁছে যেতে পারে, তখন ইলেকট্রনটি মুক্ত ইলেকট্রন হয়ে যায় এবং সে নিউক্লিয়াসের আকর্ষণ সীমার বাইরে, আকর্ষণ যে বলের যে এরিয়া বা তার যে ক্ষেত্র তার বাইরে চলে যায়। অর্থাৎ কি, আরেকবার বুঝে নাও যে প্রথম শক্তি স্তরে যখন থাকছে তখন ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের যে আকর্ষণ, নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের যে আকর্ষণ বল সেটা সব থেকে বেশি, সেজন্য তার এনার্জি সব থেকে কম। এবং সব থেকে এনার্জি বেশি কখন, যখন ইলেকট্রনটা মুক্ত ইলেকট্রনে পরিণত হয় এবং তার এনার্জি হয়ে যায় জিরো। ঠিক আছে, এটা বোঝা গেল যে ইলেকট্রনগুলো যত ওপরে যায় তাদের মধ্যে শক্তি স্তরের যে ব্যবধান, দুটি শক্তি স্তরের যে ব্যবধান, সেই ব্যবধান কমতে থাকে। দুটি শক্তি স্তরের ব্যবধান যত উপরে যাওয়া যায় সেই ব্যবধান কমতে থাকে এবং ক্রমশ স্তরগুলি কাছে আসতে থাকে এবং অ্যাট এ টাইম ইলেকট্রনগুলো যখন সেই শক্তি স্তরে পৌঁছায় তখন সেটা ফ্রি ইলেকট্রনে পরিণত হয় এবং তার এনার্জি হয়ে যায় জিরো। তাহলে এই হলো নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরগুলি আছে তার এনার্জি সংক্রান্ত বিবরণ বা তার শক্তি সংক্রান্ত বিবরণ। এটা নিশ্চয়ই বোঝা গেছে। এবার আমরা নেক্সট স্লাইডে দেখি। আমরা এগুলো দেখেছিলাম তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ বা ওয়েভ ভেলোসিটি, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার, তরঙ্গের বিস্তৃতি বা অ্যামপ্লিটিউড, এগুলো সমস্ত কিছুই আমরা আগে ডিসকাস করেছি যখন আমরা ওয়েভ বা তরঙ্গ, রেডিওম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে ডিসকাস করেছিলাম। তো তোমরা যদি এটা ভুলে গেছো তাও আরেকবার রিপিট করে নিতে পারো সেই ভিডিওটা। বাট আজকে আমরা এগুলো নিয়ে আর ডিসকাস করবো না, আজকে আমরা আরেকবার রিপিট করে নেবো। আমরা সেখান থেকে যে ইকুয়েশনগুলো পেয়েছিলাম, যে প্ল্যাঙ্কের যে কোয়ান্টাইজড যে ইকুয়েশন আমরা পেয়েছিলাম, সেখান থেকে পেয়েছিলাম ইজিক্যাল টু এইচ এফ বা এইচ নিউ। এফ বা মিউ দুটোই লেখা যায় ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এফ বা মিউ দুটোই লেখা যায়। তো আমরা এখানে এফ ইউজ করেছি নিজেদের সুবিধার্থে এখানে টাইপ করার জন্য। ইজিক্যাল টু এইচ এফ অর্থাৎ এনার্জি ইজিক্যাল টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু ফ্রিকোয়েন্সি।
যেটা আমরা পেয়েছিলাম দেখো এখানে সি ইজ ইকাল টু ল্যামডা ইন্টু এফ or f is equal to c by lambda or f is equal to c by lambda মানে গতিবেগ তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ is equal to ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য ইন্টু ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ঠিক আছে, সেখান থেকে এই ইকুয়েশনগুলো আমরা পেয়েছি, আগে আমরা ভিডিওতে দেখেছি। এবং সেখানে তাহলে আমরা ফ্রিকোয়েন্সি সম্বন্ধে কী পাচ্ছি, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু সি বাই ল্যামডা, সেটা এখানে পুট করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। অন্যদিকে ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, সেটা আমরা দেখেছিলাম 1/λ, একক লেন্থে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ হয় সেটাকে বলা হয় ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। তা ওয়েভ নাম্বার দেখতে পাচ্ছি 1/λ, সেটা আমরা লিখতে পারি f/c। দেখো এখানে ল্যামডা সমান কি লেখা যায়, c/f। এই ইকুয়েশন থেকে আমরা যদি দেখি ল্যামডা সমান লেখা যাবে c/f, ল্যামডা সমান লেখা যাবে c/f, তাহলে 1/λ ইজ ইকাল টু f/c, 1/λ ইজ ইকাল টু f/c, তাহলে ওয়েভ নাম্বার ইজ ইকাল টু 1/λ ইজ ইকাল টু f/c। এই তিনটি ইকুয়েশন এখানে আবার রিপিট করার কারণে এগুলো আমাদের এখনই কাজে লাগবে, সেজন্য আমি একবার রিপিট করে দিলাম। ওকে, তোমরা যদি এগুলো মেমোরাইজড করতে প্রবলেম হচ্ছে বা আবার তোমাদের ভুলে গেছো, তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই আরেকবার দেখে নিও, কারণ এই সমস্ত প্রপার্টিসগুলো আমাদের ইন ফিউচারে খুব বেশি কাজে লাগবে। তো ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে দেখে নিই। এখানে আমরা দেখব আমরা যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা বলছিলাম বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলছিলাম, তার একটা রেঞ্জ আছে, তার একটা ওয়াইড রেঞ্জ আছে। সেই রেঞ্জটা কিসের ওপর বেস করে, ওয়েভ লেন্থের ওপর বেস করে বা ফ্রিকোয়েন্সির ওপর বেস করে বা ওয়েভ নাম্বারের ওপর বেস করে। তাদের যে একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। কিসের ওপর বেস করে, তাদের ওয়েভ নাম্বার বা ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থের ওপর বেস করে তাদের রেঞ্জগুলোকে আমরা ভাগ করতে পারি। এবং আমরা এখানে দেখলাম যে ওয়েভ নাম্বার, ওয়েভ লেন্থ এবং ফ্রিকোয়েন্সি এই তিনটি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সিটা এখানে কনস্ট্যান্ট। আমরা এখানে যে আলোর গতিবেগ সি পাচ্ছি সেটা কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানে ওয়েভ নাম্বার, এখানে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য এবং এখানে ফ্রিকোয়েন্সি, এই তিনটে ইন্টারকানেক্টেড, মানে এই তিনটের মধ্যে যে কোনো একটার ভ্যালু আমরা জানলে বাকি দুটি ভ্যালু ডিটারমাইন করতে আমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এখানে যেটা আমরা বলছি যে আমরা ওয়েভ লেন্থের রেসপেক্টে বা ফ্রিকোয়েন্সির রেসপেক্টে বা ওয়েভ নাম্বারের রেসপেক্টে আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে রেঞ্জ, তাকে কিছু কিছু পোর্শনে ডিভাইড করা যায়। আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, এখনই ঘাবড়াবার কিছু নেই। কিন্তু তার আগে বলে দিই যে রেঞ্জটা, সেটাকে আমরা এই তিনটে দিয়েই ডিনোট করে থাকি, ওয়েভ লেন্থ দিয়ে বা ফ্রিকোয়েন্সি দিয়ে বা ওয়েভ নাম্বার দিয়ে। এবং আমরা দেখলাম এরা তিনটে একে অপরের সঙ্গে জড়িত, অতএব একটাকে অন্যটা দিয়ে রিপ্রেজেন্ট করাই যেতে পারে। মানে আমাকে যদি ওয়েভ লেন্থ বলে দেয়, তাহলে আমি তার ওয়েভ নাম্বারের রেসপেক্টে তাকে সেই রেঞ্জটাকে সাজিয়ে দিতেই পারি। ঠিক আছে, তাই এটাকে আমরা খুব সহজভাবে বুঝে নেব। তার আগে বলে নিই আমাদের এটার প্রয়োজনীয়তা কী, এটাকে জানার প্রয়োজনীয়তা কী। আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা বলেছিলাম এবং আমরা পড়েছিলাম যে যখন ইলেকট্রন শক্তি শোষণ করে বা ত্যাগ করে, তখন সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের আকারেই এনার্জি বা শক্তি শোষণ বা বিকিরণ হতে থাকে। অর্থাৎ একটা স্তর থেকে ইলেকট্রন যখন আরেকটা স্তরে যায় বা একটা স্তর থেকে আরেকটা স্তরে নেমে আসে, তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারেই পরমাণু থেকে শক্তি বিকিরিত বা শোষিত হতে থাকে। ঠিক আছে, তো সেজন্য আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে জানা খুবই প্রয়োজনীয়। যদি আমাদেরকে পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রা বা সেখানকার অ্যাবজর্পশন এবং এমিশন স্পেকট্রা সম্বন্ধে জানতে হয়, যেগুলো আমরা আজকেই দেখব, তো তার আগে আমাদেরকে এই রেঞ্জটা জানা খুবই প্রয়োজনীয়। তো দেখে নিই আমরা এই রেঞ্জটাতে আমরা কি জানতে পারছি। এখানে দেখো কতগুলি নাম রয়েছে, কসমিক রে, গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল রে, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভস। এই সমস্ত নামগুলি হলো এক একটা রেঞ্জের নাম, মানে এক একটা রেঞ্জে এক একটা ওয়েভলেন্থের একটা রেঞ্জ, সেই রেঞ্জ ওয়াইজ
এক একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে এক একটা নামে ডাকানো হয়। ঠিক আছে, এই সমস্তগুলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, এই সমস্তগুলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কিন্তু এই এক একটা রেঞ্জের ওয়েভলেন্থ ওয়াইজ বা ফ্রিকোয়েন্সি ওয়াইজ বা ওয়েভ নাম্বার ওয়াইজ আমরা জানি তিনটি একে অপরের সঙ্গে জড়িত। আমরা যদি যে কোনো একটা রেঞ্জের ওয়েভলেন্থ বলি, তাহলে সেই রেঞ্জে তার ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত বা সেই রেঞ্জে তার ওয়েভ নাম্বারের রেঞ্জ কত সেটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে দেখো, এখানে কসমিক রে তার যে রেঞ্জ সেটা হলো অ্যারাউন্ড 10⁻⁻৯ ন্যানোমিটার। এখানে দেখো ন্যানোমিটার এককে দেওয়া রয়েছে, ওয়েভলেন্থের রেসপেক্টে 10⁻⁹ ন্যানোমিটার কসমিক রেজ। আচ্ছা, এখানে আমরা বলে রাখি, এখানে একটা ইকুয়েশন তোমরা দেখতে পারবে, E = HF = hc/λ। ই মানে হলো এনার্জি, এবং এখানে hc/λ এটা ল্যামডা এর সঙ্গে ব্যস্তানুপাত সম্পর্কযুক্ত, ইনভার্সলি প্রপোর্শনাল। ই ভ্যারিয়াস 1/λ। তাহলে ল্যামডা যত বাড়বে ই তত কমবে, উল্টো দিকে ল্যামডা যত কমবে এনার্জি তত বাড়বে। এবং অন্যদিকে এনার্জির সঙ্গে ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল রিলেশনে জড়িত। E = hf, তাহলে ই ভ্যারিজিয়াস এফ মানে ই প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। তাহলে কি, যত ফ্রিকোয়েন্সি বাড়বে এনার্জিও বাড়বে, অর্থাৎ কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বা শক্তি বাড়তে থাকবে। অন্যদিকে ল্যামডা বা তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভলেন্থ বাড়তে থাকলে এনার্জি কমতে থাকবে। ওয়েভলেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ফ্রিকোয়েন্সির সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে দেখো, এখানে যে কসমিক রে তার ওয়েভলেন্থ এখানে যতগুলো রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে সব থেকে কম 10⁻⁹ সব থেকে কম -9 রেঞ্জে, 10⁻⁹ ন্যানোমিটার রেঞ্জে। আমরা দেখলাম ওয়েভলেন্থের সঙ্গে এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কসমিক রের যখন ওয়েভলেন্থ সব থেকে কম তাহলে তার এনার্জি সব থেকে বেশি হবে, সেটা আমরা এখানেও দেখতে পারি। ফ্রিকোয়েন্সি দেখো, কসমিক রে যে ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া হয়েছে সেটা হলো 10⁻26। এখানের মধ্যে সব থেকে বেশি, সেজন্য কসমিক রের এনার্জি সব থেকে বেশি, কারণ আমরা দেখেছি ফ্রিকোয়েন্সির সঙ্গে এনার্জি বা ই ডিরেক্টলি প্রপোর্শনাল, যেটা আমরা দেখলাম ইকুয়েশন, এনার্জির সঙ্গে ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি প্রপোর্শনাল, সেজন্য কসমিক রের এনার্জি সব থেকে বেশি। তাহলে কসমিক রের ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম এবং ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি এবং এনার্জিও সব থেকে বেশি। এবং যেহেতু ওয়েভলেন্থ সব থেকে কম, তাহলে ওয়েভ নাম্বারও এর সব থেকে বেশি হবে, কারণ আমরা জানি ওয়েভ নাম্বার = 1/λ। ওয়েভ নাম্বার = 1/λ। তাহলে ল্যামডা যখন সব থেকে কম, তাহলে ওয়েভ নাম্বার তখন সব থেকে বেশি হবে। যেখানে ওয়েভলেন্থ কম বলবো সেখানে ওয়েভ নাম্বার এবং ফ্রিকোয়েন্সি দুটোই বেশি হবে, এরা অপোজিট। তাহলে দেখো, কসমিক রের পর আছে গামা রে, যার রেঞ্জ হলো 10⁻⁵ এর আশেপাশে। ঠিক আছে, 10⁻⁵ ন্যানোমিটারের আশেপাশে, যার ওয়েভলেন্থ হলো 10⁻⁵ ন্যানোমিটারের আশেপাশে। এক্স রে হলো 10⁻⁻1 ন্যানোমিটারের আশেপাশে। ওকে, 0.1 ন্যানোমিটার। আলট্রাভায়োলেট এর রেঞ্জ হলো 10 ন্যানোমিটার রেঞ্জে। আলট্রাভায়োলেট রে যে অতিবেগুনি রশ্মি আমরা জানি তার ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য হলো 10 ন্যানোমিটার রেঞ্জে। ঠিক আছে, তার আশেপাশে। এবং ভিজিবল লাইট, আচ্ছা এখানে একটা ব্যাপার বলে রাখি, ভিজিবল লাইট হলো এমন একটা রেঞ্জ যে রেঞ্জটা আমরা দেখতে পারি, যেটাকে আমরা ভিভ জিওর নামে জানি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, যেটাকে আমরা ভিভ জিওর বা বেনি আসহ কলা বলি। সেই রেঞ্জটা হলো এই ভিজিবল রেঞ্জের মধ্যে, যেটা 10⁻³ ন্যানোমিটারের কাছাকাছি, মানে 1000 ন্যানোমিটারের কাছাকাছি যার ওয়েভলেন্থ, 1000 ন্যানোমিটার যার ওয়েভলেন্থ। তার মানে এই ওয়েভলেন্থ যথেষ্ট বড়। আমরা যে ভিজিবল লাইট দেখতে পাই যেগুলো আমরা চোখে, তাদের ওয়েভলেন্থ যথেষ্ট বড়, এবং সেগুলো এই কসমিক রে, গামা রে, এক্স রে, ইউভি রে, এদের সবার থেকে এর ওয়েভলেন্থ বড়। ঠিক আছে, তাহলে
এখানে দেখো একটা কথা, ভিভ জিওর এর একদম প্রথমে আছে ভায়োলেট বা বেগুনি এবং শেষে আছে রেড বা লাল। এবং এখানে মনে রাখার খুব ভালো উপায় দেখো, যেদিকে ভায়োলেট রয়েছে, শুরুর দিকে ভায়োলেট রয়েছে, তার সেই দিকেই রয়েছে আলট্রা ভায়োলেট অর্থাৎ অতি বেগুনি রশ্মি। ভায়োলেটের আগে হলো সেই দিকটাতে আছে আলট্রা ভায়োলেটে, এবং যেদিকে রেড রয়েছে লাল, সেদিকে শেষে তারপরেই রয়েছে আইআর বা ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি। ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি। তাহলে পরিষ্কারভাবে মনে করে দেখো, ইউভির যে ওয়েভলেন্থ সেটা ভিজিবলের থেকে কম। ইউভির ওয়েভলেন্থ বা আল্ট্রাভায়োলেটের ওয়েভলেন্থ ভিজিবলের থেকে কম। তাহলে ভায়োলেটের ওয়েভলেন্থ বাকি সবারই থেকে কম, এবং এখানে রেডের ওয়েভলেন্থ বাকি এখানে এই 7টা রঙের মধ্যে সব থেকে বেশি। জানি সেটা আমরা ছোটোবেলায় পড়েছি, অনেক আগে ছোটো ক্লাসে পড়েছি যে ভায়োলেটের ওয়েভলেন্থ সব থেকে কম এবং তার এনার্জি সব থেকে বেশি, এবং রেডের ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। সেজন্য লাল রশ্মি কম ছড়ায় এবং সেজন্য অ্যাম্বুলেন্সে আগে লাল রঙের যে লাইটটা সেটা লাল রাখা হতো, কারণ ওই রশ্মিটা অনেক দূর থেকে দেখা যেত। এগুলো আমরা পড়েছি। তাহলে আবার দেখে নিলাম, ঠিক আছে। আর যেদিকে ভায়োলেট রয়েছে তার আগের যে রেঞ্জটা রয়েছে সেটা হলো ইউভি বা আলট্রা ভায়োলেট, এবং যেদিকে রেড রয়েছে সেদিকে রেঞ্জটা হলো আইআর বা ইনফ্রা রেড। ওকে, তাহলে এরপরে ভিজিবলের পরে দেখো আইআর, মাইক্রোওয়েভ আর রেডিওওয়েভ, এদের রেঞ্জগুলো তোমরা দেখতে পাচ্ছ। 10⁵ ন্যানোমিটার, 10⁷ ন্যানোমিটার, 10⁹ ন্যানোমিটার, 11 ন্যানোমিটার। তাহলে রেডিওওয়েভের ওয়েভলেন্থ সব থেকে বেশি, তাহলে এর এনার্জি সব থেকে কম, এবং ফ্রিকোয়েন্সিও এর সব থেকে কম, ওয়েভ নাম্বারও সব থেকে কম। তাহলে এই বরাবর ফ্রিকোয়েন্সি কমছে, এই বরাবর ওয়েভলেন্থ বাড়ছে, এবং এই বরাবর ওয়েভ নাম্বারও কমতে থাকবে, এবং এই বরাবরই এনার্জিও কমতে থাকবে। এই তিনটে জিনিসই কমছে, একমাত্র ওয়েভলেন্থই বাড়ছে। ওকে, মনে থাকবে, এটা ক্লিয়ারলি তোমরা আরেকবার বুঝে নাও। তাহলে এখানের মধ্যে সবথেকে এনার্জি বেশি কোনটা? না, কসমিক রে, কারণ তার ওয়েভলেন্থ সব থেকে ছোটো এবং ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, এবং আমরা এনার্জির সঙ্গে ওয়েভলেন্থ তার ফ্রিকোয়েন্সি বা তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সম্পর্ক দেখেছি। ওকে, আর সব থেকে কম এনার্জি বা শক্তি কোনটা? রেডিও ওয়েভসের, কারণ তার ওয়েভলেন্থ সব থেকে বেশি এবং ফ্রিকোয়েন্সি সব থেকে কম। এবং আমরা দেখেছি যে বেতার তরঙ্গ, সেখানে রেডিও ওয়েভ কেন ইউজ করা হয়? কারণ ওয়েভলেন্থ সব থেকে বেশি, তাহলে বিচ্ছুরিত হওয়ার প্রবণতা সব থেকে কম থাকে, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হওয়ায় এটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। সেজন্য বেতার যন্ত্রে রেডিও ওয়েভই ইউজ করা হয়। ওকে, তাহলে ভিজিবল লাইট, সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দৃশ্যমান আলো, ভিজিবল লাইট, যে দৃশ্যমান আলো যেগুলো আমরা দেখতে পাই, এই 7টি রং, সেটি এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে রেঞ্জ বা এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে রেঞ্জ, তার মধ্যে একটা ক্ষুদ্র অংশ জুড়ে আছে, এইটুকু পোর্শনের তড়িৎচুম্বকীয় তরঙ্গকে আমরা চোখে দেখতে পাই। বাকি যে পোর্শনগুলো রয়েছে সেগুলো আমরা চোখে দেখতে পাই না। ওকে, এবং সেই তড়িৎচুম্বকীয় ভিজিবল রে বা দৃশ্যমান রশ্মির যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটাকে প্রিজমের মাধ্যমে ফেললে প্রিজমে আমরা এই 7টি রঙকে দেখতে পাই, যেটাকে বলা হয় ভিজিবল স্পেকট্রাম বা দৃশ্যমান বর্ণালী। তাহলে ভিজিবল লাইট বা দৃশ্যমান আলোর থেকে কসমিক রে, গামা রে, এক্স রে, এদের এনার্জি, ইউভি, এদের এনার্জিগুলো বেশি এবং ওয়েভলেন্থ কম। অন্যদিকে মাইক্রোওয়েভ, আইআর এবং রেডিও ওয়েভ, এদের এনার্জিগুলো কম এবং তরঙ্গদৈর্ঘ্য বেশি দৃশ্যমান আলোর থেকে। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের কাছে খুব পরিষ্কার হয়েছে। এবং এখানে এটাও দেখে নাও যে দৃশ্যমান আলোর যে রেঞ্জ, সেটা হলো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার এর মধ্যে। 400 ন্যানোমিটারের হলো ভায়োলেটের রেঞ্জ এবং 700 ন্যানোমিটার হলো লাল রং বা রেডের রেঞ্জ। ঠিক আছে, তাহলে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার ওয়েভলেন্থ হলো দৃশ্যমান আলোর রেঞ্জ। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন এই বিষয়ে থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এরপর আমরা দেখে নেব পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রা। এটাকে 2 রকমভাবে ভাগ করা যায়। একটা হলো গঠন অনুসারে, সেটা হলো নিঃসরণ বর্ণালী বা
এমিশন স্পেকট্রা, শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রা, এবং অন্যটাই হলো গঠন প্রকৃতি অনুসারে। গঠন প্রকৃতি অনুসারে কীভাবে? নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রা এবং রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রা। এই নামগুলি আমরা অলরেডি আগে শুনেছি, এবার আমাদের ডিটেলস সম্বন্ধে একটু দেখে নেব এদের ডিটেলসগুলি। এখানে দেখো একটা এক্সাইটেড স্যাম্পল, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি নিঃসরণ বর্ণালী বা এমিশন স্পেকট্রাম। তো এখানে একটা এক্সাইটেড স্যাম্পল অর্থাৎ উত্তেজিত অবস্থায় কোনো স্যাম্পল রাখা আছে, সেটা থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বের হচ্ছে এবং প্রিজমের মাধ্যমে পড়ে সেটি একটি ফিল্ম আর ডিটেক্টর বা পর্দার উপর গিয়ে পড়ছে। তো যখন এখানে পর্দার উপর পড়ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এমিশন স্পেকট্রাম, যে নিঃসরণ বর্ণালী, সেটা একটা রেখা আকারে আমরা এখানে দেখতে পাচ্ছি। এর কারণ কি? এর কারণটা দেখো, পরিষ্কারভাবে বুঝে নাও। এর কারণটি হলো যখন কোনো ইলেকট্রন একটি শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে যায় বা একটি শক্তিস্তর থেকে আরেকটি শক্তিস্তরে ফিরে আসে, যে কোনো শক্তিস্তর থেকে যে কোনো শক্তিস্তরে হোক না কেন, তাদের মধ্যে যে এনার্জি গ্যাপ, মানে সেই দুটি স্তরের মধ্যে যে এনার্জির পার্থক্য, যেটা আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারবো, ঠিক আছে, তাদের মধ্যে যে এনার্জি গ্যাপ, সেই এনার্জির সমানই, সেই এনার্জির সঙ্গে যুক্ত যে তরঙ্গ দৈর্ঘ্য বা যে ফ্রিকোয়েন্সি আমরা পাবো, আমরা দেখেছি E=hf বা E=hc/λ। তো প্রত্যেক এনার্জির সঙ্গে যুক্ত একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক অবস্থিত, কারণ এইচ এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে প্রত্যেক এনার্জির সঙ্গে যুক্ত একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এবং একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান, কারণ দ্বিতীয় ইকুয়েশনে এইচসি দুটোই কনস্ট্যান্ট। তাহলে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের ক্ষেত্রে একটা নির্দিষ্ট শক্তি আছে এবং প্রত্যেকটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট শক্তি আছে। তাহলে এই যে এনার্জি গ্যাপ, এই দুটি লেভেলের মধ্যে বা শক্তি স্তরের মধ্যে যে এনার্জি গ্যাপ বা শক্তির ব্যবধান, সেটি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সঙ্গে যুক্ত, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সঙ্গে যুক্ত। তাহলে যখন একটি ইলেকট্রন এই স্তর থেকে এই স্তরে যাবে, এখান থেকে এই স্তর থেকে এই স্তরে যাবে, এই শক্তি স্তরে যাবে, তখন সেই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা সেই নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যই সে অ্যাবজর্ব করবে, ঠিক আছে। আমরা জানি এই স্তর, এই নিম্ন স্তর থেকে এই স্তরের শক্তি বেশি, তাহলে অবশ্যই সে যদি শক্তি শোষণ করে তবেই সে এখান থেকে এই স্তর অবধি, এই উচ্চ শক্তি স্তর অবধি যেতে পারবে। এবং সেই শক্তিটা, যে শক্তিটা সে শোষণ করবে, সেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমেই তাকে শোষণ করতে হবে। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে একটা নির্দিষ্ট কম্পাঙ্কই যুক্ত থাকবে। ওকে, আমরা দেখলাম E=hf। তাহলে এর যে এনার্জি, এই দুটির মধ্যে যে এনার্জি গ্যাপ, যে এনার্জিটা হবে তা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের সঙ্গে যুক্ত থাকবে বা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে যুক্ত থাকবে, মানে এর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান থাকবে। তাহলে এখান থেকে ইলেকট্রনটি এখানে যাওয়ার জন্য যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ অ্যাবজর্ব করবে না বা শোষণ করবে না, একটি নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্যই বা একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গই সে শোষণ করবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে সেক্ষেত্রে এক্সাইটেড স্যাম্পল থেকে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটি বের হবে সেটা একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সঙ্গে বা নির্দিষ্ট তরঙ্গের সঙ্গে যুক্ত, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে যুক্ত থাকবে। আমরা সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলি বা সেই ফ্রিকোয়েন্সির যে ওয়েভলেন্থ, সেগুলি এখানে পাবো, সেই এমিশন স্পেকট্রাতে সেগুলি এখানে বর্তমান থাকবে। সমস্ত রকমের ফ্রিকোয়েন্সি বা সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য এখানে বর্তমান থাকবে না। ওকে, সেজন্য আমরা এখানে রেখা বর্ণালী পেয়ে থাকি, কারণ ওই যে দুটি শক্তি স্তরের মধ্যে যে গ্যাপ, তার সঙ্গে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ দৈর্ঘ্য থাকে রিলেটেড, এবং সেটাই আমরা এখানে পাই এবং সেগুলোই আমরা স্ক্রিনে দেখতে পাবো। সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য বা সমস্ত কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা দেখতে পাবো না। ওকে, তাহলে
এটা আমরা নিঃসরণ বর্ণালী দেখলাম। এরপরে আমরা দেখব শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রা। যেটা আমরা দেখলাম একটা অ্যাবজর্বিং স্যাম্পেল, তারপর হোয়াইট লাইট সোর্স ফেলা হয়েছে এবং সেটা একটা প্রিজমের মাধ্যমে গিয়ে একটা পর্দায় পড়ছে, এবং যখন স্যাম্পেলটি যে তরঙ্গদৈর্ঘ্যগুলি অ্যাবজর্ব করে নিয়েছে সেগুলি স্থান ব্যতীত বাকি তরঙ্গদৈর্ঘ্যগুলিকে স্ক্রিনে দেখা যাচ্ছে। অর্থাৎ এই স্যাম্পেলটির মধ্যে যে ইলেকট্রনের শক্তিস্তরগুলি আছে তারা যখন উচ্চ শক্তিস্তরে যাচ্ছে তাদের মধ্যে যে এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপের সঙ্গে রিলেটেড তরঙ্গদৈর্ঘ্য বা ফ্রিকোয়েন্সির শক্তি সে অ্যাবজর্ব করবে এই হোয়াইট লাইট থেকে। সেই মাত্র সেই ফ্রিকোয়েন্সিগুলো ভিবজিওরের মধ্যে সেই ফ্রিকোয়েন্সিগুলো অ্যাবজর্ব করবে এবং বাকি ফ্রিকোয়েন্সিগুলি, বাকি তরঙ্গগুলি সোজা গিয়ে পর্দায় পড়বে। তো সেগুলি আমরা পর্দায় দেখতে পাবো। এটা হলো অ্যাবজর্পশন স্পেকট্রাম। তাহলে এই অ্যাবজর্পশন স্পেকট্রাম থেকে যেগুলো মিসিং, যেগুলো দেখা যাচ্ছে না, সেগুলি অ্যাবজর্বিং যে স্যাম্পল সেগুলি অ্যাবজর্ব করেছে বা শোষণ করে নিয়েছে। দেন আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যদি হোয়াইট লাইট সোর্সটি পুরোটা প্রিজমে ফ্ল্যাকচুয়েট হয়ে স্ক্রিনে পড়তো, ইন দ্যাট কেস আমরা একটা নিরবিচ্ছিন্ন স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম পেতাম। কারণ আমরা জানি যে হোয়াইট লাইট সোর্স সেখানে 400 থেকে 700 ন্যানোমিটার অবধি যে ভিবজিও সেটা পরপর একটা সারিতে সাজানো থাকে, সেখানে একটা নিরবিচ্ছিন্ন পটি আমরা পেতাম। কিন্তু এটা মাঝখানে অ্যাবজর্বিং স্যাম্পেলের দ্বারা কিছুটা কয়েকটি তরঙ্গ সেখানে অ্যাবজর্ব হয়ে যাওয়ার ফলে সেগুলি এখানে মিসিং হয়ে পড়ে এবং সেখানে সেই স্পটগুলিকে দেখা যায় না। বাকি যে তরঙ্গগুলি অ্যাভেলেবেল থাকে, যে ফ্রিকোয়েন্সি বা যে তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গগুলি অ্যাবজর্ব হয় না অ্যাবজর্বিং স্যাম্পেল দ্বারা, সেগুলি এখানে এই স্ক্রিনে আমরা দেখতে পাই এবং সেগুলি হলো এভাবেই অ্যাবজর্পশন স্পেকট্রা মেজার করা হয়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আমরা যে এনার্জি মেজার করেছিলাম, এখানে বলে রাখি আমরা এখনও পর্যন্ত যে এনার্জিগুলো নিয়ে ডিসকাস করছিলাম সেখানে কোথাও জেড টার্ম আমরা দেখিনি, কারণ এগুলি সমস্ত কিছু আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে মেজার করেছিলাম। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়াল টু 1। তাহলে এতক্ষণ ধরে যেগুলো আমরা বর্ণালী, স্পেকট্রাম বা তরঙ্গ বা যেগুলো এনার্জি গ্যাপ যেখানে দেখেছিলাম -13.6 ইলেকট্রন ভোল্ট, এগুলো সবই হাইড্রোজেনের ক্ষেত্রে, কারণ সেখানে জেড ইজ ইকুয়াল টু 1 এবং ইন দ্যাট কেস আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেগুলো সবই হাইড্রোজেনের ক্ষেত্রে। তাদের এনার্জি গ্যাপ, তাদের ইলেকট্রন শক্তি স্তরগুলির মধ্যে এনার্জি গ্যাপ এবং যে বর্ণালীগুলো দেখলাম সেটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রেই ডিসকাস করা হয়েছে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনার্জি ভ্যালু সেখানে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা আগে এটা ডিডিউস করেছি যেদিন এনার্জি ভ্যালু আমরা বের করেছিলাম আগের দিন -m ইন্টু e⁴/8h² ইন্টু 1/n²। এখন যদি দুটি শক্তিস্তর থাকে, যে কোনো শক্তিস্তরই হোক না কেন, তাদের যদি এনার্জি থাকে E1 অ্যান্ড E2, তাহলে আমরা যদি সেই দুটি শক্তি স্তরের মধ্যে শক্তি পার্থক্য বা এনার্জি গ্যাপ বের করতে চাই তাহলে আমরা এই ইকুয়েশনটা ফলো করতে পারি। দুটি এনার্জি শক্তি স্তর আমরা দেখলাম পরপর যে শক্তি স্তরগুলো সাজানো আছে, যদি একটা ইলেকট্রন অন্য একটি শক্তি স্তরে যাচ্ছে তাহলে তাদের মধ্যে যে শক্তি পার্থক্য, সেই শক্তিটা শোষিত হোক বা বিকিরিত হোক, অ্যাবজর্ব হোক বা এমিটেডই হোক, সেক্ষেত্রে ডেলি বা এনার্জি যে গ্যাপটা সেটা আমরা এখান থেকে মেজার করতে পারবো, E2 মাইনাস E1। এখানে দেখতে পাচ্ছি me(e⁴/8h²ε0) এটা কনস্ট্যান্ট টার্ম, সেটা বাইরে এসে গেছে 1/n1² মাইনাস 1/n2², 1/n1² বাই মাইনাস 1/n2²। এখানে যেহেতু মাইনাস সাইন থাকার জন্য n1টা পরে চলে গেছে, n2টা পরে চলে গেছে। ঠিক আছে, তোমরা এটা করে দেখবে, স্টেপ বাই স্টেপ বুঝে দেখবে। শুধুমাত্র দেখে এখানে কাজ হবে না, তোমরা খাতাতে নোট ডাউন করবে। প্রপার নোট ডাউনই একমাত্র উপায় এটাকে ঠিকঠাকভাবে বোঝার। শুধুমাত্র দেখে বুঝে নেবে এটা সম্ভব নয়, তাহলে তোমরা প্রপার নোট ডাউনের বেসিসে এগোবে। ওকে, তাহলে দেখো, তাহলে ডেলি আমরা দেখেছি এনার্জি গ্যাপ, ডেলি এনার্জি ইজ ইকুয়াল টু HF, এটা আমরা প্ল্যাঙ্ক যে কোয়ান্টাইজড ইকুয়েশন সেখান থেকে পেয়েছি, ইজ ইকুয়াল টু HF, এটা আমরা দেখলামও আজকে। তাহলে সেটা আমরা লিখতে পারি ডেলি ইজ ইকুয়াল টু HF, যেটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির সঙ্গে জড়িত।
সেটা আমরা বললাম যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির সঙ্গে জড়িত, তাহলে সেটা সমান লেখা যেতে পারে এই ইকুয়েশনটি m e⁴ বাই 8a² এপসাইলন 0² ইন্টু 1 মাইনাস n1² মাইনাস 1/n2²। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটা পার্টিকুলার ইকুয়েশনটা ইকুয়েট করি তাহলে a ইজিক্যাল টু বার করতে পারি m e⁴ 8h³ এপসাইলন 0² এইচটাকে আমরা নিচে নিয়ে চলে এসেছি, এবং f সমান আমরা জানি c/λ, f সমান c/λ। এটা আমরা ইকুয়েশনটা কিছুক্ষণ আগেই দেখেছি, আমরা বলেছিলাম যে ইকুয়েশনগুলো সবগুলোই আজকে কাজে লাগবে। তাহলে f ইজিক্যাল টু c/λ পুট করে আমরা সেম ইকুয়েশন ডান দিকে পেয়ে যাচ্ছি রাইট হ্যান্ড সাইডে। তো আমরা যদি সিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি তাহলে 1/λ আমরা জানি মিউ বার, 1/λ মানে আমরা মিউ বার বা ওয়েভ নাম্বার আমরা জানি ইজ ইকুয়াল টু m ইন্টু e⁴ বাই 8h³ এপসাইলন 0² সিটাকে যেটা আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এখন তাহলে মিউ বার ইজ ইকুয়াল টু, এটা জানি আমরা একটা কনস্ট্যান্ট টার্ম, এই কনস্ট্যান্টটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। সায়েন্টিস্ট রিডবার্গ এটাকে এর ভ্যালুটাকে বের করেছিলেন ক্যালকুলেশন করে, এবং যেটা বোরের ক্যালকুলেশনের সাথে ঠিকঠাকভাবে মিলে গিয়েছিল, সেই জন্য এটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট, যেটাকে আর দিয়ে ডিনোট করা হয়। তখন আমরা মিউ বারের ভ্যালু পাচ্ছি আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2², এবং আর এর যে ভ্যালুটা পাওয়া যায় সেটা আমরা দেখতে পাচ্ছি 109677 সেমি ইনভার্স, 109677 সেমি ইনভার্স। তাহলে মিউ বারের যে ইউনিট সেটা আমরা জানি সেমি ইনভার্স, পার সেমিতে বা পার ইউনিটে যতগুলি ফুল ওয়েভ বা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ হয় তাকেই বলা হয় ওয়েভ নাম্বার বা মিউ বার, আমরা সংজ্ঞা পড়ে এসেছি আগের ভিডিওতে। তাহলে মিউ বার ইজ ইকুয়াল টু 109677 1/n1² মাইনাস 1/n2² সেমি ইনভার্স। ঠিক আছে, এটাই হলো রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক কিছুই পেতে পারি, তাহলে এগুলোকে আমাকে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে এবং অবশ্যই খাতা কলমে বুঝতে হবে, না দেখে আমরা কোনো সময় এগুলোকে মেমোরাইজ করতে পারবো না বা মনে রাখতে পারবো না। সেজন্য আমাকে পরিষ্কারভাবে নোট ডাউন প্রসেসের মাধ্যমে এগুলো খাতা কলমে বুঝে নিতে হবে। যদিও আমি বারবার বলে রাখি, এগুলো বোর্ড এক্সামের জন্য শুধু আমার এই ইকুয়েশনটি মনে রাখলেই যথেষ্ট বা এই ইকুয়েশনটি মনে রাখলেই যথেষ্ট, এবং সেক্ষেত্রে আমার টোটাল ইকুয়েশন না মনে রাখলেও চলবে। আমরা যে ক্যালকুলেশন করে ভেলোসিটি ক্যালকুলেশন বা রেডিয়াস ক্যালকুলেশন বা এনার্জি ক্যালকুলেশন যে টোটাল প্রসিডিওর ফলো করেছিলাম সেগুলো বোর্ড এক্সামের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। শুধুমাত্র তাদের যে ফাইনাল ফর্মটা, রেডিয়াসের যে ফাইনাল ফর্ম, ভেলোসিটির যে যেটা বের করেছিলাম তার ফাইনাল ফর্ম, বা এখানে এনার্জির যে ফাইনাল ফর্ম, বা এখানে মিউ বারের যে ফাইনাল ফর্ম, রিডবার্গ কনস্ট্যান্ট বের করার জন্য যে ফাইনাল ফর্ম, এগুলোই ফাইনাল যে ইকুয়েশনটা সেটা বোর্ড এক্সামের জন্য জরুরি, কারণ এখানে গাণিতিক অনেক প্রবলেম বা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখান থেকে আমাদের করতে হতে পারে। বাট টোটাল ইকুয়েশনটা বোর্ড এক্সামের জন্য জরুরি নয়, কিন্তু যারা নিট বা জেই স্টুডেন্ট বা নিট জেই যারা দেবে তাদের জন্য কিন্তু এই ওয়ার্কিং প্রসিডিওরটা খুবই জরুরি। তাদেরকে গোটা এই ম্যাথমেটিক্যাল প্রসিডিওরের মাধ্যমে এগোতে হবে এবং সেটা অবশ্যই করতে হবে। নেক্সট আমরা দেখে নিচ্ছি, এখানে আমরা পাচ্ছি n is equal to 1, n is equal to 2, n is equal to 3, 4, 5, 6, 7, 8 সমস্ত এগুলো শক্তি স্তরগুলো, যেগুলো নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের যে শক্তি স্তরগুলো সেগুলো ডিনোট করছে, এবং এনার্জিগুলো আমরা দেখেছি এটা -13.6 ইলেকট্রন ভোল্ট। যাই হোক, এগুলো -3 সামথিং, এগুলো আমরা দেখেছি, এনার্জিগুলো এখানে লেখা নেই, কিন্তু আমরা আগের যে স্লাইডগুলো ছিল সেখানে দেখেছি। এখন এখানে এই পিকচারটির উদ্দেশ্য হলো যে এখানে যে অ্যাটমিক স্পেকট্রা, যে অ্যাটমিক লাইন স্পেকট্রা বা রেখা বর্ণালী, পারমাণবিক রেখা বর্ণালী পাওয়া যায়, সেই রেখা বর্ণালীগুলো পার্টিকুলার কিছু গ্রুপে বিভক্ত করা হয় তাদের যে রেডিয়েশন ওয়াইজ, এবং সেই রেডিয়েশন ওয়াইজ যে তাদের নামগুলো সেগুলো আমরা দেখে নেব। আমরা যে এতক্ষণ বলছিলাম তাদের মধ্যে যে এনার্জি গ্যাপ বা এক স্তর থেকে এক শক্তি স্তর থেকে বা এক এনার্জি স্টেট থেকে আরেকটা এনার্জি স্টেটে আসা যাওয়ার যে ব্যাপারটা, সেটা এখানে আমরা একটু ক্লিয়ার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইম্যান সিরিজ বলে লেখা রয়েছে, লাইম্যান সিরিজ n is equal to 1-এ আমরা লাইম্যান সিরিজ দেখতে পাচ্ছি। লাইম্যান সিরিজ কখন ক্রিয়েট হয়? যখন যে কোনো শক্তি স্তর থেকে n is equal to 2, n is equal to 1-এর ওপর যে কোনো শক্তি স্তর থেকে n is equal to greater than 1, যে কোনো শক্তি স্তর থেকে, সেটা n is equal to 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, 6 হোক, 7 হোক, 8 হোক, যে কোনো শক্তি স্তর থেকে যখন n is equal to 1-এ ইলেকট্রন আসে,
ইলেকট্রন আসে। অবশ্যই আমরা বুঝতে পারছি যখন হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে ইলেকট্রন আসছে তখন সেখানে অবশ্যই নিঃসরণ বর্ণালী বা এমিশন স্পেকট্রা দেখা যাবে, কারণ এখানে হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে ইলেকট্রন আসছে, তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে তার এনার্জি বা শক্তি বিকিরিত করবে। তাহলে আমরা এখানে এমিশন স্পেকট্রা বা নিঃসরণ বর্ণালী দেখতে পাবো, এই সমস্ত কেসেই দেখতে পাবো। তাহলে আমরা কি বুঝলাম, n ইজিক্যাল টু গ্রেটার দেন 1 যে কোনো স্টেট থেকে যখন n ইজিক্যাল টু 1-এ বা কে মুখ্য শক্তি স্তরে ইলেকট্রন আসে, উচ্চ শক্তি স্তর থেকে যখন গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনগুলি আসে তখন তাকে যে রেখা বর্ণালীগুলো পাওয়া যায়, সেটা হলো লাইম্যান সিরিজ বলা হয়, সেগুলোকে বলা হয় লাইম্যান সিরিজ। অনুরূপ যখন যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে n ইজিক্যাল টু 2-এ n ইজিক্যাল গ্রেটার দেন 2 থেকে n ইজিক্যাল টু 2-এ যখন যে ইলেকট্রনগুলি আসার ফলে যে রেখা বর্ণালীগুলি তৈরি হয় তাকে বলা হয় বালমার সিরিজ। আমরা এখানে পরিষ্কার করে বুঝতে পারছি, সাপোজ এখানে n ইজিক্যাল টু 8 থেকে এখানে n ইজিক্যাল টু 2-এ ইলেকট্রন এসছে, তাহলে যে এনার্জি গ্যাপটা তৈরি হবে সেই এনার্জি গ্যাপটা তৈরি হবে n ইজিক্যাল টু 8-এর যে এনার্জি, n ইজিক্যাল টু 8-এর যে শক্তি স্তরের যে এনার্জি এবং n ইজিক্যাল টু 2-এর যে শক্তি স্তরের এনার্জি, তাদের মধ্যে পার্থক্যটা। তাহলে এই যে স্পেকট্রামটা তৈরি হবে বা এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা যেখানে এখান থেকে বিকিরিত হবে বা যে নিঃসরণ বর্ণালী আমরা পাবো, তার যে ফ্রিকোয়েন্সি হবে, এই দুটো এনার্জি যে গ্যাপ, এই যে দুটি স্তরের মধ্যে এনার্জি যে পার্থক্য বা শক্তির যে পার্থক্য, তার সঙ্গে রিলেটেড যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি আমরা পাবো, সেই ফ্রিকোয়েন্সি তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা পাবো। ঠিক আছে, পরিষ্কার? এগুলো আমরা অনেকক্ষণ ধরে ডিসকাস করে যাচ্ছি, তো এগুলো আশা করি বুঝতে আর প্রবলেম হবে না। ঠিক অনুরূপে প্যাসেন্ট সিরিজ কাকে বলা হয়, যখন n ইজিক্যাল টু গ্রেটার দেন 3 থেকে n ইজিক্যাল টু 3-তে যে কোনো ইলেকট্রন আসে এবং তার ফলে যে রেখা বর্ণালীগুলো তৈরি হয় তাকে বলা হয় প্যাসেন্ট সিরিজ। দেখো n ইজিক্যাল টু 3-তে এসেছে, তার উচ্চ শক্তি স্তর থেকে 4, 5, 6, 7, 8 থেকে n ইজিক্যাল টু 3-তে এসছে। অনুরূপে n ইজিক্যাল টু 4-এ আসে যখন, তার উচ্চ শক্তি স্তর থেকে n 5, 6, 7, 8 মানে n ইজিক্যাল টু গ্রেটার দেন 4 থেকে n ইজিক্যাল টু 4-এ আসছে, তখন হচ্ছে ব্র্যাকেট সিরিজ। আর n ইজিক্যাল টু গ্রেটার দেন 5 থেকে যখন n ইজিক্যাল টু 5 আসে তখন হচ্ছে ফুন্ড সিরিজ। আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি এই যে এনার্জি গ্যাপ, লাইম্যান সিরিজের ক্ষেত্রে যে এনার্জি গ্যাপ, সেটা সব থেকে বেশি হতে পারে। তার থেকে কম হয় বালমারে, তার থেকে কম হয় প্যাসেন্ট, তার থেকে কম ফুন্ড, এবং ফুন্ডের ক্ষেত্রে সব থেকে কম এনার্জি গ্যাপ পাওয়া যায়। যে ডেলি যে এনার্জি গ্যাপ দুটি স্তরের মধ্যে, সেটা ফুন্ডের ক্ষেত্রে সব থেকে কম, অবভিয়াসলি, কারণ এটা ফুন্ডের ক্ষেত্রে n ইজিক্যাল টু 5-এর ক্ষেত্রে হয়ে থাকে ফুন্ড সিরিজ, যখন উচ্চ শক্তি স্তর থেকে n ইজিক্যাল টু 5-এ আসে, তাহলে তার এনার্জি গ্যাপ অবভিয়াসলি অনেক কম হয়। ঠিক আছে, এখন যে জিনিসটা আমরা দেখব সেটা হলো যে তাদের মধ্যে যখন দুটো এনার্জি গ্যাপের মধ্যে আমরা যখন মিউ বার বা ওয়েভ নাম্বার ক্যালকুলেট করছি, মিউ বার বা ওয়েভ নাম্বার যখন ক্যালকুলেট করছি বা 1/λ, তাহলে সেক্ষেত্রে ভ্যালু কি বেরোচ্ছে। তাহলে দেখো, লাইম্যান সিরিজ আমরা কি বললাম, n1 যেটা, সেটা সবসময় স্টেপ শক্তিস্তর 1 বা কে শক্তিস্তর, n1 ইজিক্যাল টু 1 বা কে শক্তিস্তর, সেখানে আসছে কোথা থেকে না 2, 3, 4, 5 যে কোনো ইনফিনিটি নাম্বার স্টেজ থেকে আসতে পারে। তাহলে যে রিডবার্গ যে ইকুয়েশনটা, মিউবারের যে ইকুয়েশনটা, সেটা দেখো, RH ইন্টু 1/1 স্কোয়ার, 1/1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, 1/1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। n2টা কী হতে পারে, 2, 3, 4, 5, 6, 7, 8 যে কোনো হায়ার নাম্বার স্টেট হতে পারে। তাহলে এই ইকুয়েশনটা আমরা বের করতে পারি। তো আমাদেরকে যদি বলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে তার ওয়েভ নাম্বারের ইকুয়েশন বের করো, তাহলে আমরা ইকুয়েশনটি লিখে দেবো। যদি আমাদেরকে বলে দেয় যে 3 নম্বর স্টেজ থেকে লাইম্যান সিরিজের ক্ষেত্রে যে ইকুয়েশনটা কী হবে, যদি 3 নম্বর শক্তি স্তর থেকে কোনো ইলেকট্রন লাইম্যান সিরিজ ফলো করে, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন কী হবে, তাহলে n2টা সেক্ষেত্রে হবে 3, n2টা সেক্ষেত্রে হবে 3। তাহলে আমরা ইজিলি এই ইকুয়েশনটাকে ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, কারণ আমরা RH বা রিডবার্গ কনস্ট্যান্টের মান খুব ভালো করে জানি। এবং সবচেয়ে বড় কথা, এখানে দেখো, এই যে স্পেকট্রামে যে রিজিয়নটা আমরা যে রেঞ্জ আলোচনা করলাম, যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে রেঞ্জ, সেটা এই লাইম্যান সিরিজটা পড়ে ইউভি রেঞ্জে। অর্থাৎ এখানে যে শক্তির পার্থক্য, এখানে যে এনার্জি গ্যাপ, যে ডেলি যে এনার্জি গ্যাপ, তার সঙ্গে রিলেটেড যে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য যাই হোক না কেন,
সেই যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা আল্ট্রাভায়োলেট রেঞ্জের মধ্যে পড়ে। এই এই সিরিজের ক্ষেত্রে যে এনার্জি গ্যাপ তার সঙ্গে জড়িত যে তরঙ্গ দৈর্ঘ্য সেটি ভায়োলেট বা অতিবেগুনি রশ্মির যে রেঞ্জ সেখানে পড়ে। বাল্মার সিরিজের ক্ষেত্রে দেখো সিমিলারলি আমরা ইকুয়েশন পাই এখানে 1/RH ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস n 1/n2 স্কোয়ার। তাহলে এখানে ফার্স্ট স্টেজটা হলো 1/2 স্কোয়ার, সেখান থেকে যে কোনো হায়ার স্টেজ থেকে সেটা আসতে পারে। প্যাশনের ক্ষেত্রে সেরকমই 1/3 স্কোয়ার, ব্র্যাকেটের ক্ষেত্রে 1/4 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সিমিলার ইকুয়েশন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবারে, ঠিক আছে। এটা 2 নম্বর বালমানের ক্ষেত্রে 2 নম্বর মুখ্য শক্তি স্তরে আসছে, প্যাশনের ক্ষেত্রে 3 নম্বরে হায়ার স্টেজ থেকে 3 নম্বরে আসছে, ব্র্যাকেটের ক্ষেত্রে হায়ার স্টেজ থেকে 4 নম্বরে আসছে, ঠিক আছে। সিমিলার ইকুয়েশন। শুধু মনে রাখতে হবে বালমারের ক্ষেত্রে সবচেয়ে মনে রাখার যে বিষয়, বালমারের যে এনার্জি গ্যাপ তার সঙ্গে রিলেটেড যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ভিজিবল রেঞ্জে পড়ে, আমাদের দৃশ্যমান। মানে আমি বালমার সিরিজ হলে যদি ইলেকট্রনের ক্ষেত্রে হাইড্রোজেনের স্পেকট্রামের ক্ষেত্রে বা হাইড্রোজেনের রেখা বর্ণালীর ক্ষেত্রে বালমার সিরিজের মধ্যে যদি ট্রানজিশন হয়, অর্থাৎ তার যদি হায়ার স্টেজ থেকে তার সেকেন্ড বা দ্বিতীয় মুখ্য শক্তি স্তরে বা কে এর পরে এল শক্তি স্তরে ইলেকট্রনগুলি আসে, তাহলে সেটিকে আমরা দেখতে পাই। সেটাকে সেই এনার্জি যে রেডিয়েশনটা হয় সেটা ভিজিবল রেঞ্জে পড়ে, অর্থাৎ ভিবজিওর যে রেঞ্জ সেখানে পড়ে, তাহলে সেটিকে আমরা চোখে দেখতে পাই। তাহলে একমাত্র যদি জিজ্ঞাসা করে যে দৃশ্যমান রেঞ্জে বা দৃশ্যমান তরঙ্গ চৌম্বকীয় রেঞ্জে যে কোন সিরিজটা হাইড্রোজেন রেখা বর্ণালী কোন সিরিজটা পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো বালমার সিরিজ। ওকে, বালমার সিরিজটা দৃশ্যমান যে বর্ণালীর যে রেঞ্জ, দৃশ্যমান বা ভিজিবল স্পেকট্রামের যে রেঞ্জ সেই রেঞ্জে পড়ে। ওকে, সিমিলারলি প্যাশন পড়ে ইনফ্রারেড, ব্র্যাকেট ইনফ্রারেড, ফুন্ড ইনফ্রারেড, আর হামফ্রিজ এটা ফার ইনফ্রারেড। এখানে আমরা খুব ভালো করে জানি আল্ট্রাভায়োলেট যে রেঞ্জ সেটার এনার্জি সব থেকে বেশি, এগুলোর মধ্যে সব থেকে বেশি ভিজিবল ইনফ্রারেড ফার ইনফ্রারেডের থেকে সব থেকে বেশি, এবং ইনফ্রারেডের এখানের মধ্যে বা ফার ইনফ্রারেডের সব থেকে কম। ফার ইনফ্রারেডের মধ্যে পার্থক্য আমরা এখনও দেখিনি বা আমাদের এখন দরকারও নেই, তো আমরা ফার ইনফ্রারেডটাকে ইনফ্রারেডের মধ্যেই বলবো ইনফ্রারেডের এখানের মধ্যে তার এনার্জি সব থেকে কম এবং তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, এবং আল্ট্রাভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এনার্জি সব থেকে বেশি। এবং এটা আমরা বললামও যে লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমরা এনার্জি গ্যাপ সব থেকে বেশি পাবো, তো সিমিলারলি সেই জন্য আমরা এখানে আল্ট্রাভায়োলেট রেঞ্জে পাচ্ছি সব থেকে বেশি এনার্জি সম্পন্ন শক্তি পাচ্ছি। তারপর ধীরে ধীরে এনার্জি ভ্যালু কমতে থাকছে, সেই সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকছে, সেই সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকছে। ওকে, তাহলে ক্লিয়ার। যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম হয়, ইন দ্যাট কেস তোমরা আমাকে বলতে পারো বা জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।